আমরা অনেক পড়ালেখা করি, অনেক কিছু করি, ইউ হ্যাভ টু বি গুড অ্যাট কমিউনিকেশন। এখানে আমাদের অনেক উইকনেস আছে। আমরা মাত্র $500 মিলিয়ন, $1 বিলিয়নও রিচ করি নাই। আমাদের যদি কিছুই না দেওয়া হয়, আমরা কিভাবে গ্রো করব? আমাদের টার্গেট 5 বিলিয়ন। বেসিক্যালি আপনি খুলনা থেকে আসলেন, তাই না? ফ্রম ইউর এডুকেশন ঢাকা শহরে কোম্পানি তৈরি করলেন। তো শুরুর দিকে জার্নিটা কেমন ছিল? কোন ধরনের ডিফিকাল্টিজ আপনাকে ফেস করতে হয়েছে একদম অনেস্টলি? গভর্নমেন্টও কমিটমেন্ট দেখ যে না, আমরা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, বিকজ ইউ আর হেল্পিং আওয়ার দি হোল জিডিপি, বিল্ড গুড রিলেশনস। বিকজ আমি যদি তাকে হেল্প করতে পারি না, সে আমার ক্লায়েন্ট হবে। আমার সত্যি কথা বলতে আমার একটা ভিশন আছে, যেটার জন্য আমি ডেভস্কোরটা শুরু করি। রেজাল্টের আশায় বসে থাকলে হবে না, উই হ্যাভ টু কিপ ট্রেনিং, উই হ্যাভ টু কিপ গিভিং দি এফোর্ট, রেজাল্ট উইল কাম। আশরাফুল ইসলাম, দি ফাউন্ডার অফ ডেভস্কোর, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ কামরুল ভাইয়া, আমাকে আজকের এই প্রোগ্রাম ইনভাইট করার জন্য। আই এম রিয়েলি অনার্ড। থ্যাংক ইউ সো মাচ। ব্যক্তিগতভাবে আমি তো অসম্ভব ইন্সপায়ার্ড বাই লুকিং অ্যাট ইউর প্রোফাইল অ্যান্ড দি জার্নি সো ফার। আপনি যেটা বলেছেন যে হেল্পিং স্টার্ট আপস, এসএমইজ, বিজনেসেস অটোমেট ইউজিং টেকনোলজি। সো পড়াশোনার পাশাপাশি আপনি বিজনেসে এসছেন এবং হাইটেক ইন্ডাস্ট্রিতে। অ্যাকচুয়ালি এর পিছনে কারণটা কী ছিল? কারণটা ছিল মূলত আমার টেকনোলজি নিয়ে সবসময়ই একটা টান কাজ করতো। আই ওয়াজ অ্যাট্রাক্টেড বাই ইট। টেকনোলজি আমার কাছে সবসময় একটা মিডিয়াম ছিল টু অটোমেট দ্য প্রসেস, যে আমার যে প্রসেসটা ম্যানুয়ালি করতে হয়, উইথ টেকনোলজি আই ক্যান অটোমেট ইট। আমার টাইম সেভ করতেছে, আমাকে এফিশিয়েন্ট করতেছে, আমাকে প্রোডাক্টিভ করতেছে, অ্যান্ড ইট ইজ হেল্পিং মি টু গো টুয়ার্ডস মাই গোল দ্যাট আই ওয়ান্ট। ক্যাট কলেজের পরে আমি যখন বের হই, তারপরে ইউনিভার্সিটি লাইফ স্টার্ট করি। সো এরপরে ইউনিভার্সিটির পাশাপাশি আমি ফুল স্ট্যাক, যেহেতু ডেভেলপমেন্টে ছিলাম টেকনোলজি নিয়ে, তখন আমার অলরেডি হালকা পাতলা জ্ঞান ছিল। সো আমি একটা জার্মান কোম্পানিতে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করতাম। তো পড়ালেখার পাশাপাশি সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, অ্যান্ড আমি কুয়েটে ছিলাম। সো আমার কাছে ফিল হচ্ছিল যে দিস ইজ নট দ্য প্লেস ফর মি। তো আমি কুয়েট ছেড়ে দেন আমি ইউনিভার্সিটি, আমি তখন কানাডাতে অ্যাপ্লাই করি। তো কানাডাতে আমার ইউনিভার্সিটি অফ লন্ডনতে যাওয়ার কথা ছিল, বাট দেন কোভিড হ্যাপেন, আই ডিডন্ট গো, ভিসা সব কিছু অফ ছিল। অ্যান্ড দেন আই স যে আচ্ছা, ইউনিভার্সিটি অফ লন্ডন দে আর অফারিং বিএসসি ডিগ্রি অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওয়ার্ল্ডে খুব কম ইউনিভার্সিটি আছে যারা এটা দিচ্ছে, তারা দিচ্ছিল। সো আই ওয়াজ ইন্টারেস্টেড, বিকজ আমার এআই নিয়ে, তখন এআই নিয়ে ওয়ার্ল্ডে কথাবার্তা শুরু হয়েছে। এআই আরও আগে আসছে, বাট কথাবার্তা তখন থেকে শুরু হচ্ছিল। সো আই ওয়াজ ইন্টারেস্টেড, সো আই হপড অন। আর পাশাপাশি আমার জব তো ছিল, বাট দেন জব যখন আমি করি, প্রায় 6 মাসের মতো করেছিলাম। সো আই ফিল যে আই নিড সামথিং মোর। আমার আসলে একটু আমার প্যাশনটা ছিল যে আই হ্যাভ টু সি দি ইম্প্যাক্ট দ্যাট আই এম ক্রিয়েটিং, বাট ইন দ্য জব ফিল্ড আই ওয়াজ নট সিইং এন ইম্প্যাক্ট বলতে যে আই নিড টু সি দি চেঞ্জেস দ্যাট আই এম ব্রিঙ্গিং। বাট ইন জব, দেয়ার ইজ অলরেডি আ প্রসেস, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসেস, অ্যান্ড দ্যাটস ইট। সো তখন আই ওয়াজ ফরচুনেট ইনাফ যে আমার নেটওয়ার্কে এমন কিছু মানুষ ছিলেন যারা অলরেডি আইটি ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে ভালো করতেছেন। তো আই রিচড আউট টু দেম, আই শেয়ার্ড মাই ডিজায়ার, অ্যান্ড তারা তাদের স্টোরি আমার সাথে শেয়ার করেছেন, অ্যান্ড ইট ইন্সপায়ার্ড যে না, আমি আসলে স্টুডেন্ট থাকা অবস্থাতে একটা স্টেপ নিতে পারি। আর ক্যাট কলেজে থাকার কারণে আমি সত্যি ব্লেসড যে আমার মধ্যে একটা বিষয় ছিল সবসময় যে নট টু ফিয়ার টেকিং এনি অ্যাকশন। সো ওই যে অ্যাকশনের একটা রেজাল্টের ভয় সবার কাজ করে, এটা একটু আমার কম কাজ করতো। আই ওয়াজ লাইক, আচ্ছা অ্যাকশন নেই, যা হবে তখন এটা হ্যান্ডেল করা যাবে। তো আই টুক দ্য ডিসিশন, আই লেফট মাই জব, অ্যান্ড আই অ্যাপ্রোচ টু 2 of my friends who are also technical persons. সো আই থট যে আচ্ছা ঠিক আছে, লেটস ট্রাই ইট আউট। দেন আমি একটু নিজেকে প্রমোট করা স্টার্ট করি যে ইয়েস, আই ক্যান হেল্প বিজনেসেস উইথ এনি টেকনোলজিক্যাল কাস্টম রিকোয়ারমেন্টস। Then after 1.5 months, I got my first project and we worked on that. So that was the beginning. And আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এখন 2.5 বছর আমরা পা দিচ্ছি। আমাদের টিম এখন 23 জন। বাংলাদেশে আমাদের অফিস মিরপুর 1-এ, আর ইউএসএতে আমরা রিসেন্টলি এক্সপান্ড করেছি। আমাদের ইউএসএর ব্রাঞ্চ ফ্লোরিডাতে। সো ওখানে আমাদের 3 জন, আর বাংলাদেশে বাকি 20 জন। সো ইন টোটাল 23 people are working now. And আমরা টিল নাও around 30 বিজনেসের সাথে কাজ করেছি, অ্যান্ড উই ট্রাই টু অ্যাকচুয়ালি ওয়ার্ক অন লাইক কমপ্লেক্স কাস্টমাইজেশন রিকোয়ারমেন্টস, যেটা বিজনেসের একটা অপারেশন তারা স্টাক হয়ে গেছে। সো লাইক এটা টেকনোলজিক্যাল কোনো একটা কাস্টমাইজেশন ছাড়া সলভ করা পসিবল না। সো দেয়ার উই কাম অ্যান্ড উই ট্রাই টু অটোমেট দ্যাট পার্ট।
এক্সেলেন্ট। আমরা কথা বলবো প্রথমে যে হোয়াট ইজ ইউর আলটিমেট ডিজায়ার। আপনি বলছিলেন যে আপনি শেয়ার করেছেন আপনার কিছু সিনিয়র বড় ভাইদের কাছে আপনার লাইফের ডিজায়ার। হোয়াট ইজ দ্যাট? আমার সত্যি কথা বলতে আমার একটা ভিশন আছে যেটার জন্য আমি ডেভস্কোরটা শুরু করি। আমার ডিজায়ার হচ্ছে যে আই ওয়ান্ট টু বিল্ড আ 50 পিপল PM সেন্ট্রিক সফটওয়্যার কোম্পানি। বাই PM সেন্ট্রিক আই মিন প্রজেক্ট ম্যানেজমেন্ট সেন্ট্রিক। ডেভেলপমেন্টে একটা জিনিস আমি ফিল করি যে ডেভেলপমেন্ট কিন্তু আপনি একটা সফটওয়্যার প্রজেক্ট 2 জনকে দিয়েও করতে পারেন, একজন ফ্রিল্যান্সারকে দিয়েও করতে পারেন, 10 জনকে দিয়ে করতে পারেন, আর গুগলের মতো আপনি 200-300 নিয়ে একটা প্রজেক্ট নামাতে পারেন। এই সবগুলোতে না একটা জিনিস কমন, দেয়ার হ্যাজ টু বি এ PM, ইদার PM অর PO। যদি প্রোডাক্ট হয় তাহলে PO, ঠিক আছে? এই PM আর এই POর উপরে কিন্তু আসলে পুরো প্রজেক্টটা নির্ভরশীল। কজ এই ডেভেলপার্স they are very talented people who can build anything, but they need someone who can guide them to go there. যে হচ্ছে তাদের জন্য পুরো সলিউশন জার্নিটা ম্যাপ করে দিতে পারবে, হু উইল বি দেয়ার ওয়েন দে ফেল টু ওয়ার্ক অন এ সলিউশন, বিকজ অবভিয়াসলি দে উইল ফেল। একটা টেকনিক্যাল বিভিন্ন রকম এত টেকনোলজি এত ফাস্ট র্যাপিডলি ইভলভ হচ্ছে যে এভরি টাইম দে ফিল স্টাক, দে গেট বাগস, দে ফেস প্রবলেমস। একটা লাইব্রেরির সাথে কাজ করতেছে না জাস্ট বিকজ আ ভার্সন আপগ্রেডেড। তখন না ডেভেলপার্স দে গেট ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে? বিকজ তারা যেহেতু টেকনিক্যাল পিপল, তাদের একটা প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম না আসলে আমি মনে করবো যে এটা আসলে তাদের একটা হ্যাবিট অ্যান্ড তাদের একটা কোয়ালিটি অ্যাজ ওয়েল, দে আর পারফেকশনিস্ট। দে নিড এভরিথিং টু বি পারফেক্ট, 100% ম্যাচ করতে হবে, ম্যাথমেটিক্যাল মাইন্ডসেট। সো তাদের পারফেক্ট হতে হবে। বাট ফর আ বিজনেস তাদের কিন্তু জিনিসটা পারফেক্ট দরকার নাই, বিকজ বিজনেসের একটা ফার্স্ট রুলই হচ্ছে যে ইউ হ্যাভ টু টেক রিস্ক। আই ডোন্ট নো দ্য রেজাল্ট, I have to taste the risk, I have শুরু to try. করতে হবে, তাই না? একটা স্টেপ নিয়ে, রাইট। সো এই জায়গায় একটা মিস একটা গ্যাপ রয়ে যায় বিজনেস পিপল অ্যান্ড হচ্ছে টেকনিক্যাল পিপলে। PM হচ্ছে না ওই ব্রিজটা, যে হচ্ছে তাদেরকে মোটিভেট করবে, ইট ইজ নট আ প্রবলেম, লেটস থিঙ্ক ইট থ্রু। এই ওয়েতে ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে না, এটা 100% পারফেক্ট না, আমরা ওই জিনিসটাকে আরেকটু বেটার করে যেন এইটা অতটা ইম্প্যাক্ট না ক্রিয়েট করতে পারে। অ্যান্ড PM হ্যাজ টু বি, PM এর একটা কোর কোয়ালিটি হচ্ছে যে হি আন্ডারস্ট্যান্ড বিজনেস ভেরি ওয়েল, he or she, and also good with technology, because he or she has to help the technical team who are working on that project when they face any problem, when they get stuck. এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটু মানে আমাদের একটু উইকনেস, আমাদের ইন্ডাস্ট্রিতে PM অথবা PO পাওয়া যায় না আসলে। এই কথাটা মানে আমরা কয়েকদিন আগে হচ্ছে একটা আমাদের কনফারেন্স হয়েছিল, ওখানে আসলে সেম কথাই, যে বড় বড় কোম্পানি, বাংলাদেশে যত বড় বড় সফটওয়্যার কোম্পানি আছেন তারাও সেম একটা চ্যালেঞ্জ নিয়ে গো থ্রু করতেছেন। এক্সেলেন্ট। আচ্ছা একটু যদি বলেন যে এত অল্প বয়সে আপনি মানে বিজনেসে আসলেন, দ্য হাইটেক AI বেসড ইন্ডাস্ট্রি, ফর্ম করলেন ডেভ স্কোর, হোয়াট ওয়াজ ইউর পেইন? ইউজুয়ালি যেটা হয়, কেন প্রশ্নটা করলাম, একটা সব কিছু কিন্তু তৈরি হয় একটা পেইন থেকে, পেইন থেকে দে ওয়ান্ট টু ওভারকাম। হোয়াট ওয়াজ ইউর পেইন? প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলেন। যদি প্লেন অ্যান্ড সিম্পল বলি, পেইন বলতে হচ্ছে আই ওয়ান্টেড টু ডু সামথিং। আমার নিজের কিছু একটা প্রয়োজন ছিল, আমার নিজের আমি যদি চাই যে কোনো জায়গাতে জব করতে পারি, আমার জন্য রিজিক যেখানে লেখা আছে আমি করতেই পারবো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই আসলে চলে যাব। তো আই হ্যাড টু হ্যাড সামথিং অফ মাই ওন, যাদের সাথে মিলে আমি নিজেদের পছন্দের বা নিজেদের ইচ্ছা এরকম কোনো কিছু তৈরি করতে পারবো। সো দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন আই স্টার্টেড। অ্যান্ড এখন যদি বলি যে হোয়াট ইজ অ্যাট দিস মোমেন্ট আমার ড্রাইভ কি, আমার ড্রাইভ হচ্ছে যে মাই টিম, যে তারা যে পরিমাণ মোটিভেটেড অ্যান্ড দ্য থিংস দে ওয়ান্ট টু অ্যাচিভ, আই ওয়ান্ট টু বি এবল টু লেট দ্যাম ডু দোজ থিংস। ওকে, ফ্যান্টাস্টিক। সো ওয়াজ ইট ইজি? শুরুর দিকে কেমন ছিল? বিকজ বেসিক্যালি আপনি খুলনা থেকে আসলেন, তাই না? ফ্রম ইউর এডুকেশন, ঢাকা শহরের কোম্পানি তৈরি করলেন, টেকনোলজি বেসড অর্গানাইজেশন, একটা ভেরি কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি। সো শুরুর দিকে জার্নিটা কেমন ছিল? মানে কোন ধরনের ডিফিকাল্টিজ আপনাকে ফেস করতে হয়েছে একদম অনেস্টলি? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমার শুরু থেকে একটা ইচ্ছা ছিল যে আমার কোম্পানিটা হাইব্রিড কোম্পানি হবে। যেহেতু তখন কোভিড শুরু হয়েছিল অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ লাইক ফর্মিং হাইব্রিড কোম্পানিজ, দ্যাট ওয়াজ দ্য ট্রেন্ড দেন। আমার না তখন থেকে ইচ্ছা ছিল যে না, এটা কোভিড শেষ হওয়ার পরও আই হ্যাড টু কন্টিনিউ এ হাইব্রিড কোম্পানি, বিকজ ডেভেলপার থাকার কারণে আমার একটা মানে বাসায় বসে কাজ করার যে একটা ফ্লেক্সিবিলিটি, আই ফেল দ্যাট। চ্যালেঞ্জ যেটা ছিল শুরুর দিকে সেটা হচ্ছে যে রিসোর্স ম্যানেজমেন্ট। আমি যে রিসোর্সটা খুঁজবো,
জাস্ট থিং যে তখন আমি মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট, I was working in a company outside of the country. I don't know anything about the industry. I don't know how to find resource. If I get a project where it requires like 10 to 15 people, how do I find them? And how do I judge them? I don't have any, hiring process, any HR department or anything. At that moment, I had to do everything on my own. That was the main challenge, যে finding the right people to do the right job. হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি এখানে বলবো যে লাক ফেভার্ড, অ্যান্ড আমি হচ্ছে যাদেরকে রিক্রুট করার চেষ্টা তখন করেছি, দ্য পিপল হু জয়েন্ট উইথ মি উইথ মাই ভেঞ্চার, আলহামদুলিল্লাহ তাদের সবার মধ্যে একটা জিনিস কমন ছিল, দে আর কমিটেড পিপল। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড ফ্রম দ্য ডে ওয়ান। আই নিড কমিটেড পিপল। হাইব্রিড কোম্পানির সমস্যা হচ্ছে যে আপনার যেহেতু তার একসাথে কাজ করে না, ইটস ভেরি ডিফিকাল্ট টু কিপ দ্য মোটিভেশন। সো লাইক দে ফিল লাইক যে কার সাথে কাজ করতেছে, কাউকে দেখি না, কোনো ফিলিংস নাই। বাট ওইটাকে কভার করার জন্য না কমিটেড পিপল দরকার, হু আর কমিটেড, যাদেরকে হচ্ছে আপনি যদি হচ্ছে টাইম টু টাইম ইফ ইউ envision them the same dream that you are dreaming, they give their everything. সো এই কমিটেড পিপল থেকে খুঁজে পেয়েছি, পাওয়াটা ডিফিকাল্ট ছিল বাট পেয়েছি, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট এভরিথিং ওয়াজ স্টার্টেড আলহামদুলিল্লাহ। কাস্টমার আপনি কিভাবে হান্ট করলেন? আমি যদি বলি হান্ট, বিকজ ঘরে বসে আপনি চেষ্টা করছেন যে কাস্টমারকে খুঁজে বের করার। আমার ফার্স্ট ওয়ান অফ দ্য advices that I received when I decided to start my company is that network is your net worth. And I truly believe that till this day. আমার ডে ওয়ান থেকে টার্গেট ছিল আই হ্যাভ টু বিল্ড এ নেটওয়ার্ক। আমার রিলেশন বিল্ড করতে হবে। আমাদের কোম্পানি ইভেন কি আমরা কিন্তু হচ্ছে কেউ যদি আমার কাছে কাজ করতে আসে যে উই নিড এ সফটওয়্যার, না বিল্ড দ্যাট, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। উই অলসো জাজ আওয়ার প্রসপেক্টিভ ক্লায়েন্টস। আমরা কাজ দিলেই কাজ করি না, এই কারণে আমাদের আসলে অতটা গ্রোথ এখনও হয় নাই যতটা হওয়া উচিত। বাট কারণ কি ভালো কাস্টমারদের সাথে কাজ করে একটা শান্তি আছে। তো এই যে নেটওয়ার্ক অ্যান্ড রিলেশনস, আমি ডে ওয়ান থেকে এটাতে এফোর্ট দিয়েছি। আমি শুরু থেকে ট্রাই করেছি ইন্ডাস্ট্রির যারা আছেন সকলের সাথে গিয়ে দেখা করার, তাদের সাথে কথা বলার, টু গেট অ্যাডভাইস, বিকজ আই এম স্টিল আমি কিন্তু এখনও অনেক ছোট ইন্ডাস্ট্রির সকলের তুলনায়। তো আই এম স্টিল লার্নিং। এই লার্নিংয়ের জায়গাটা আমি ধরে রাখতে চাই। তো এই জায়গাটার উপর আমি খুবই স্ট্রং কাজ করেছি, যেটা অনেকে করে না। বিকজ ওয়েন ইউ আর অ্যাপ্রোচিং, সাপোজ যে একটা দিনে আপনি লিঙ্কডিনে কেউ আপনাকে চিনে না, আপনি একজনকে অ্যাপ্রোচ করতেছেন যে ভাইয়া আর আপু আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছি, বিকজ আই এম ডুইং দিস অ্যান্ড দ্যাট, আই নিড সাম গাইডেন্স, অ্যান্ড হি অর শি ইজ নট রিপ্লাইং। It's really demotivating. You start doubting yourself, you start questioning yourself, am I not good enough? So এই questioningটা ছিল, but I didn't stop. I started approaching, I kept on approaching, I kept on calling, I went, আমি মিটিংয়ে গেছি, এমন হয়েছে যে মিটিংয়ে গেছি আসে নাই, ঠিক আছে, প্রিটি কমন বাংলাদেশ। তো হবে, মানুষজন অনেক ব্যস্ত, স্বাভাবিক। সো ইট হ্যাপেন্ড, অ্যান্ড আমি এখনও কিন্তু করি। আমি এখন এভরিডে কেউ যদি আমার সাথে দেখা করতে চায় অথবা আমি কারোর সাথে দেখা করতে চাই, আই স্টিল গো টু দ্য মিটিংস, আই স্টিল টক, আই স্টিল ডু নেটওয়ার্কিং। আই লাভ দ্যাট, টু বিল্ড দোজ রিলেশনস, বিকজ দিন শেষে আসলে হতে পারে যে কোনো একটা ব্যাড লাগে, আমার ব্যবসা নাও থাকতে পারে, বাট দিস পিপল দে উইল বি উইথ মি ফর এভার, বিকজ আমি হচ্ছে ওই রিলেশনটা তাদের সাথে বিল্ড করতে পেরেছি। অ্যান্ড দ্যাটস হোয়াট আই টেল উইথ টু মাই টিম অ্যাজ ওয়েল, যে আসলে তোমার এইটা চিন্তা করে গেলে হবে না যে ইউ হ্যাভ টু মেক দেম ইউর ক্লায়েন্ট, বিল্ড গুড রিলেশনস। বিকজ আমি যদি তাকে হেল্প করতে পারি না, সে আমার ক্লায়েন্ট হবে, ঠিক আছে। আমার কী প্রয়োজন, তাকে টেকনোলজি দিয়ে হেল্প করার প্রয়োজন, দ্যাটস ইট, নাথিং এলস। আই ডোন্ট ওয়ান্ট টু সেল, আই নেভার সেল। আমি কোনো মিটিংয়ে গিয়ে কিন্তু বলি না যে আই ক্যান ডু দিস ফর ইউ, আই ক্যান আই রিসার্চ দ্যাট ইউ আর নট ইউজিং দিস কাইন্ড অফ টেকনোলজি ইন ইউর কোম্পানি, আই ক্যান ডু দ্যাট। আই ডোন্ট সেল। আমি যেটা ট্রাই করি যে আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস, হাউ ইউ আর রানিং থিংস। ওকে, এই জায়গায় কি আপনি চ্যালেঞ্জ ফেস করতেছেন, ডু ইউ নিড হেল্প, ডু ইউ ফিল দ্যাট ইউ নিড হেল্প, ইফ ইয়েস দেন আই এম হিয়ার, আই ক্যান হেল্প। সো আমার অ্যাপ্রোচটা হচ্ছে যে আই ওয়ান্ট টু হেল্প, I want to automate businesses, and if they feel that I am the right guy, I am the trustable guy, trust আমরা অনেক এফোর্ট দেই, I am the trustable guy, because বিজনেসেস যারা হচ্ছে লং টাইম চিন্তা করে না, তারা চায় যে যাদের সাথে কাজ করবে তারাও they should stick with them for the long time, because আজকে কাজ করলো কালকে বললো তারা পারবে না, তাদের কিন্তু এরকম ভেন্ডর ম্যানেজমেন্ট খুবই ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং। সো দে ওয়ান্ট পিপল হু আর কমিটেড. Right. So that is what we try to. So commitment and also relationship is the key. আচ্ছা, মানুষের জীবনে প্রত্যেকে একটা ডাউন টাইম আসে, ফ্রাস্ট্রেশন আসে যখন ইউ আর চেজিং সামথিং, হাউ ডু ইউ ম্যানেজ যে ডিফিকাল্টিজ, সেটব্যাকস,
সার্টেন ইমোশনস, তখন আপনি কি করেন? আই টেক এ ব্রেক, ওকে। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। আমার এরকম হয় যে এটা হয়েছে, রিসেন্টলিও হয়েছে, অ্যান্ড আই নো যে সামনেও হবে, যে স্যালারি দেওয়াটা ইজ এ চ্যালেঞ্জ। বাংলাদেশে একজন এন্টারপ্রেনার যে ব্যবসাতে, আসলে বাংলাদেশে ব্যবসা করাটা খুবই চ্যালেঞ্জিং। আই স্যালুট এভরিওয়ান হু ইজ ডুইং বিজনেস ইন বাংলাদেশ। খুবই চ্যালেঞ্জিং। অ্যান্ড আমি যেহেতু স্টুডেন্ট, আমার কিন্তু অত নেটওয়ার্ক ছিল না। আই এম বিল্ডিং মাই হোল নেটওয়ার্ক। যার কাছে অলরেডি নেটওয়ার্ক আছে তার কিন্তু স্টার্টিং একটা পুশ সে পেয়ে যায়, বাট আই ডিডন্ট হ্যাভ দ্যাট। So I had to start everything from scratch. So network building, then again when I am dealing with the finances, বাংলাদেশের এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে যেহেতু আছে, একটা কমন জিনিস হচ্ছে পেমেন্ট পাওয়াটা একটা চ্যালেঞ্জ। রাইট। লাইক দে উইল পে আফটার গেটিং দ্য সার্ভিস আফটার লং পিরিয়ড অফ টাইম। সো when they feel like okay. আমি কিছু করতেও পারবো না, বিকজ আমি যেহেতু রিলেশনে ফোকাস করি, আই নেভার ডিসাইড টু টেক এনি অ্যাকশনস, বিকজ অ্যাকশন নিলে আমার রিলেশন তো আর থাকলো না। আমি রিলেশন বিল্ড করতেছি, ওটা আমার ভালো লাগে। আই ট্রাই টু হেল্প। সো ওই জায়গাটা আমার তো ক্যাশ ফ্লোটা রাখাটা ডিফিকাল্ট, অ্যাটলিস্ট এই স্টার্টিং স্টেজে। আমার কাছে ব্যাংকে টাকা নাই, আমার ক্লায়েন্ট টাকা দিচ্ছে না, বাট আমার তো স্যালারি দিতে হবে। সো এই জায়গাটা খুবই চ্যালেঞ্জিং, ডিমোটিভেটিং অ্যান্ড ফ্রাস্ট্রেটিং। ওই টাইমে যে জিনিসটা করে আই টেক এ ব্রেক। এমনও হয় যে 7 দিন আমি কিচ্ছু করি না। আই টেল এভরিওয়ান যে ডোন্ট টক টু মি, লিভ মি অ্যালোন। আমি হচ্ছে ব্রেক নেই, আমি বিভিন্ন রকম ট্রাই করি যে অন্যদিকে একটু ডাইভার্ট হওয়ার। আই ট্রাই টু কিপ মাই ব্রেন ফ্রেশ, বিকজ আমরা যখন না ওভার থিঙ্ক করি উই ডোন্ট ফাইন্ড এনি সলিউশন। সো কেন আসতেছে না, যেই জিনিসটাতে আমি রেজাল্ট, যেটা আমার কন্ট্রোলে নেই, ওটা নিয়ে চিন্তা করে ওভার থিঙ্ক করে আমি জানি আমি কিছু করতে পারবো না। আমার চিন্তা করতে হবে আমি আর কি করতে পারি। সো আমাদের ব্রেন একটা মোমেন্টামে চলে গেলে, ওভার থিঙ্কের একটা মোমেন্টাম আছে, ওটাতে চলে গেলে না স্টপ ব্রেক পজ রাখাটা খুবই ডিফিকাল্ট। সো আমার ওকে ডাইভার্ট করতে হয়। জাস্ট আই ওয়াচ মুভিজ, আই গো টু সাম প্লেস টু রোম অ্যারাউন্ড। আমি হচ্ছে আমার ফ্যামিলির সাথে টাইম দেই, আমি ফ্রেন্ডসদের সাথে টাইম দেই। জাস্ট 7 দিনের একটা প্রস যেন আই গেট ডাইভার্ট অ্যান্ড আমার ব্রেনই আমাকে পুশ করে, হোয়াট ইউ আর ডুইং, দ্যার ইজ এ বিজনেস ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ। রাইট। যখন ওই মোমেন্টটা চলে আসে, আই গেট ব্যাক অ্যান্ড আই স্টার্ট টু থিঙ্ক ওকে নাও হোয়াট টু ডু। তখন হচ্ছে I try to take some different steps and all. So that is how I come back. And আপনাকে কালকে আপনাকে স্যালারি দিতে হবে এবং আপনার কাছে সেই পরিমাণ টাকা নাই, and you cannot take 7 days break, right? কখনো এরকম হয়েছে? Obviously. How did you handle? আমাদের এখন পর্যন্ত আপনার 5টা দেশে কাজ করা হয়েছে। চ্যালেঞ্জেসটা সব থেকে বেশি হয়েছে লোকাল বাংলাদেশে যে কাজগুলোতে। বাংলাদেশে সবথেকে বড় চ্যালেঞ্জিং টাইম হচ্ছে জুন জুলাই, যেটা আমি দেখছি। এই টাইমটা হচ্ছে আপনার এই বাজেটের সময়। এই টাইমে আসলে কোনো বিজনেস, কোনো ডিসিশন বা কোনো নতুন ভেন্ডর এন্ড এভরিথিং এগুলোতে যেতে চায় না। জুন জুলাইতে যদি ক্লায়েন্ট না থাকে, আমার ক্যাশ ফ্লো, যেহেতু আমরা সার্ভিস বেস, সো লাইক ক্লায়েন্ট প্রজেক্ট দিবে, টাকা দিবে, তখন আমি পে করতে পারবো। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। তো এই টাইমটাতে যদি ক্লায়েন্ট না থাকে, এই টাইমটাতে স্যালারি দেওয়া চ্যালেঞ্জ হয়ে যায়। এই টাইমটাতে যেভাবে আমি হ্যান্ডেল করেছি, আসলে আই এম রিয়েলি ফরচুনেট অ্যান্ড আমি খুবই কৃতজ্ঞ আমার টিম মেম্বারদের প্রতি। দে ওয়ার পেশেন্ট ইনাফ। এরকম হয়েছে যে 2 মাস আমি তাদেরকে স্যালারি দিতে পারি নাই, দে ওয়েটেড, যাচ্ছে ঠিক আছে 2 মাস পর। অ্যান্ড আলহামদুলিল্লাহ 2 মাসের ভিতরে নতুন ক্লায়েন্ট চলে আসছে, গট দ্য মানি ব্যাক অ্যান্ড দেন আই পেড দেম। সো আমার ইচ্ছা ছিল, এখন পর্যন্ত আমি তাদেরকে এই স্যাক্রিফাইসটা যে তারা করেছে, এখন পর্যন্ত আই কুডন্ট ইনসেন্টিভাইজ। কারণ হচ্ছে যে আমরা আসলে খুবই কম প্রফিট মার্জিনে কাজ করি, বাট ইনশাল্লাহ আই উইল রিপে এই স্যাক্রিফাইসগুলোকে। আমি আমার টিমকে এটা বলি যে ওয়েন দ্য টাইম কামস আই উইল রিপে। তুমি আমার কোম্পানিতে থাকো আর না থাকো, আই উইল রিপে। এই স্যাক্রিফাইসটা যে তারা করেছে, লাইক আই হ্যাড টু, ইফ দে ডিডন্ট ডিসাইড যে আচ্ছা লেস ওয়েট, ইফ দে ডিসাইডেড যে নো we cannot stay, because it happens, people don't stay usually, they also have a family to run. তো তখন I had to close my business, normal, এটাই হওয়ার কথা ছিল, but they waited, they showed patience, and I got my clients back, and then the finances came up. So এটার জন্য আমি কৃতজ্ঞ। Awesome. একটা বিজনেস দাঁড় করানো চ্যালেঞ্জিং, যেটা আপনি বলছিলেন যে, এবং বাংলাদেশ আরও চ্যালেঞ্জিং। সো হোয়াট আর দি কোয়ালিটিজ আপনি মনে করেন যে আসলে থাকা দরকার টু রান এ বিজনেস ইন এ কমপ্লেক্স সিচুয়েশান, যেটা ট্রুলি বিয়ন্ড দ্য বুক? আসলে বই তো আপনাকে শেখাবে না, আপনি বলছিলেন গ্র্যাটিটিউড, বাট আপনি যেটা বলছেন যে ভেরি পাওয়ারফুল থিং, হোয়াট এলস যেটা আপনি শিখেছেন অন দ্য গো, এবং ট্রুলি ভেরি ভেরি পাওয়ারফুল থিং টু সাস্টেইন, টু রান অ্যান্ড অলসো টু চেজ দ্য ড্রিম? নাম্বার 1, কমিউনিকেশন। যদি আমি আমার স্টোরি না বলতে পারি,
যদি আমি কথা না বলতে পারি, আমি আমার টিমকে ম্যানেজ করতে পারবো না, আমি তাদেরকে মোটিভেটেড রাখতে পারবো না, আমি আমার ক্লায়েন্টদেরকে কনভিন্স করতে পারবো না, বিকজ আই হ্যাভ এ টিম অ্যান্ড ইউ হ্যাভ টু পে। আমি আমার ক্লায়েন্ট পেতেই পারবো না, বিকজ আই ক্যান নট কমিউনিকেট ওয়েল। আমি হচ্ছে ওই লিস্টেই থাকবো না, কম্পিটই করতে পারবো না। সো নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন। ইউ হ্যাভ টু বি গুড অ্যাট কমিউনিকেশন। এখানে আমাদের অনেক উইকনেস আছে। আমরা অনেক পড়ালেখা করি, অনেক কিছু করি, বাট আমরা একটু শাই। সো এই শাইনেস থেকে বের হয়ে আসতে হবে। নাম্বার 2 সেটা হচ্ছে হেল্পিং মেন্টালিটি। ঠিক আছে, আমরা ব্যবসা করতে আসছি, প্রফিট আমরা রাখবো, কিন্তু উই ক্যান নট লাইক মানে মার্জিন ইচ্ছা করে বাড়ায় যে না আমাদের করতেই হবে, মানে আমার অনেক ইনকাম করতে হবে। এই মেন্টালিটি থেকে বের হয়ে আমাকে হেল্পিং মেন্টালিটিতে আসতে হবে। যখন আমি হেল্পিং মেন্টালিটিতে চলে আসবো, চিন্তা করেন যে আপনার একটা ফ্রেন্ড, তার একটা প্রবলেম, অ্যান্ড হি অর শি আস্ক যে আমার এই হেল্পটা দরকার। তখন কিন্তু আপনি এটা চিন্তা করেন না হোয়াট উইল আই গেট আউট অফ ইট। আপনি চিন্তা করেন যে ওকে, লেটস অ্যাট ফার্স্ট হেল্প, দেন উই উইল ডিসাইড, বিকজ আই নো ইট উইল কাম ব্যাক। এই মেন্টালিটি ফ্রেন্ডদের সাথে থাকার কারণে কী হয়, তারা কিন্তু তাদের প্রবলেমটা খোলাখুলি শেয়ার করে। জাস্ট থিঙ্ক যে ইয়োর ক্লায়েন্ট ইজ ইয়োর ফ্রেন্ড, সে যদি তার প্রবলেমগুলো খোলাখুলিভাবে শেয়ার করতে পারে, ইউ ক্যান অ্যাকচুয়ালি হেল্প হিম অর হার। ঠিক আছে, সো এই প্রসেসে যে সুবিধাটা হয়, আপনারা একটা টিম হয়ে যান। সে কিন্তু আপনাকে ভেন্ডর আকারে দেখে না, সে তখন দেখে যে দিস কোম্পানি ইজ আ পার্ট অফ মাই ওন কোম্পানি, দে আর ট্রাইং টু হেল্প মি। ওকে, সে কোনো প্রবলেম ফেস করছে, তার এখন পেমেন্ট দরকার, লেটস পে হিম আউট সো দ্যাট হি ক্যান কিপ হেল্পিং মি। ঠিক আছে, এই জিনিসটা না অনেক মানে আমি দেখছি ফ্যান্টাস্টিকলি কাজ করে, বিকজ এভরি ওয়ান ইজ এ হিউম্যান। সবাই, সে আমাকে পে করতে পারছে না হয়তো, বা সেও কারো কাছে আটকে আছে। সো ইট ইজ ভেরি কমন ইন বাংলাদেশ। বাট যখন হেল্পিং মেন্টালিটিটা থাকে, যখন সেও ফিল করে উই আর এ টিম, তখন দেখা যাচ্ছে যে আমার জন্য চ্যালেঞ্জটা একটু কমে যায়। আমি তাকে খুলে বলতে পারি যে ভাইয়া, হ্যাঁ আমাদের পেমেন্টটা এটা হয়ে গেলে আমার জন্য খুবই সুবিধা হয়, বিকজ আই এম স্টাক, আই ডিড দ্যাট অ্যান্ড দে অ্যাকচুয়ালি হেল্পড। তার পেমেন্ট করার কথা ছিল না, ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল না, বাট দে প্রসেসড, ইট হ্যাপেন, বিকজ কারণ সে ফিল করছে যে আই এম সামওয়ান যে আসলেই প্রবলেমে না পড়লে সে বলে না যে তার এখন দরকার, বিকজ সে জানে সে হি অর শি ক্যান ট্রাস্ট মি। এই ট্রাস্টটা তখনই হবে যখন দে ফিল লাইক উই আর এ টিম। বাট যদি আমি ট্রিটই করি এইভাবে যে আই এম এ ভেন্ডর, আমার এটা দিতে হবে, ইউ আর পেইং ফর দ্য সার্ভিস, তখন এই জিনিসটা কাজ করে না। খুবই চমৎকার। আপনি বলছিলেন উই আর এ টিম, ইট ইটসেলফ এ ভেরি বিগ চ্যাপ্টার, তাই না? এবং ট্রাস্ট তৈরি করা, বেসিক্যালি আপনি কীভাবে এই কাজগুলো করেন? কারণ এটা আসলে বলা খুব সহজ, কিন্তু করা কিন্তু খুব ডিফিকাল্ট প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে। আপনার টিমে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ডু ইউ থিঙ্ক যে সবাই আসলে এই একই মেন্টালিটি নিয়ে কাজ করে, বা অ্যারাউন্ড আমি যদি বলি যে উই আর এ টিম মেম্বার, উই আর এ টিম, এটা কি সবসময় হয়ে ওঠে? না, এটা হয় না। এটা অ্যাজ এ লিডার গ্রো করতে হবে। আমি বলতেছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে কয়েকটা মানে এভরি ইন্ডাস্ট্রি গোজ টু সেপারেট জেনারেশনস। সো আমরা টেক ইন্ডাস্ট্রি এখনও ফার্স্ট জেনারেশনে পড়ে আছি। ফার্স্ট জেনারেশনে থাকার কারণে যে জিনিসটা হয়, উই অ্যাট ফার্স্ট অ্যাডাপ্ট, দেন উই লার্ন, উই স্টার্ট টু ইনোভেট অ্যান্ড উই ট্রেন। ঠিক আছে, তো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার এখন এই সবগুলো না আমাদের করতে হয়। যখন আমরা সেকেন্ড জেনারেশনে চলে যাব, তখন উই উইল হ্যাভ পিপল যারা হচ্ছে এই ট্রেন অ্যান্ড এই ইনোভেশনের পার্টটা হ্যান্ডেল করে। তখন যে ওনার, তাকে হচ্ছে হেডেকগুলো নিতে হয় না। দে হ্যাভ পিপল হু ক্যান ডু দোজ থিংস। বাট আমাদেরকে এটা একসেপ্ট করতে হবে যে আমরা অ্যাজ এ ফাউন্ডার উই আর ফার্স্ট জেনারেশন, উই হ্যাভ টু ডু এভরিথিং, উই ক্যান নট জাস্ট লেট এভরিওয়ান ডু। আমরা চাপাই দিতে পারবো না। তো আই ট্রাই টু ফলো দ্যাট। আমি অ্যাজ এ এন্টারপ্রেনার আমার টার্গেটটা থাকতে হবে এরকম যে আমার টিম কিছুই পারে না, আই হ্যাভ টু ট্রেন দেম। এমন এক্সপেকটেশন থাকলে হবে না যে আমার এটা লাগবে, তার আমাকে দিচ্ছে না, ওকে সরাও, লেটস হায়ার সামওয়ান এলস। দ্যাট ইজ নাও ইটস গোনা ওয়ার্ক, অ্যাটলিস্ট ইন দ্য টেক ইন্ডাস্ট্রি। আমাকে একসেপ্টই করে নিতে হবে যে আমাকে ওদেরকে ট্রেন করে শিখায় দেন রেজাল্ট আনতে হবে। কারণ আমাদের ইকোসিস্টেম নাই, আমাদের এডুকেশন সিস্টেম এটাকে সাপোর্ট করে না, এখন মানে করতে পারে না এখন পর্যন্ত, যেটা রিয়ালিটি। সো আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করে নিয়ে তাদেরকে একদম জিরো থেকে ট্রেন করে নিয়ে আসতে হবে। সো অ্যাকসেপ্টেন্স, দেন আপনি যেটা বলছিলেন যে কেউ পারছে না, বাট তারপরেও আপনি তাকে হায়ার করছেন, তাকে সাস্টেন করছেন, তাকে ট্রেন করছেন। আপনি বারবার বলছিলেন ট্রেন দেম। সো হাউ ইজি অর হাউ ডিফিকাল্ট পিপুলকে ট্রেন করা? আই বিলিভ ইউ হ্যাভ এক্সপেরিয়েন্সড in the last 2.5 years or so. Is it easy? Yes, no, it is not easy. দেখেন, একজন টিচার সে স্টুডেন্টকে শেখাতে তখন পারে যখন সে নিজে জানে, তাই না? কাউকে ট্রেন দিতে হলে আমাকে পারতে হবে। সো যখন আমি স্টার্ট করি, আমি নিজেও তো কিছু জানি না। I had to learn, I had to give a lot of effort in learning,
and then teaching those same things to my team members. I cannot just provide them the assets and say that go learn and bring results for me, because সে লিডার না। তার মানে যতই আমি টিম করি না কেন, দিন শেষে ব্যবসা বা কোম্পানি আমি যেভাবে ফিল করব, দে উইল নট ফিল ইন দ্য সেম ওয়ে। আমাকে মোটিভেট করে নিয়ে আসতে হবে সেম মেন্টালিটিতে, সো দ্যাট দে ফিল দ্য ওনারশিপ, বাট ইন দ্য বিগিনিং দে উইল নট। সো ওই মোমেন্টগুলোতে এই ট্রেনিং ফেজটা ইট বিকামস চ্যালেঞ্জিং, বিকজ আমি শিখাবো, সে রেজাল্ট আনতে পারবে না, বাট আমার ব্যবসা চালাতে হবে, আমার রেজাল্ট লাগবে। সো আমাকে এই মেন্টালিটি নিয়ে নামতে হবে। এটা আসলে এন্টারপ্রেনারদের জন্য, যে রেজাল্টস উইল নট কাম, ইট উইল টেক টাইম, বাট ট্রেনিংয়ের উপর থেকে আস্থা সরালে হবে না, বিকজ ওয়ান্স দে আর ট্রেন্ড দে বিকাম অ্যান অ্যাসেট ফর ইউ, বিকজ তাকে আপনি ধরে ধরে শিখিয়েছেন, অ্যান্ড হি অর শি will not forget that the chances you took for them. এটা কারণ বাংলাদেশে আসলে করে না, সত্যি কথা বলতে, যে এই ট্রেনিংয়ের এই পার্টটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অ্যাপ আছে, যাকে জিজ্ঞেস করেন সবাই বলে ট্রেনিং করানোটা খুবই ডিফিকাল্ট, কজ সে জানেই না প্রসেস। আমাদের কাছে কোনো প্রসেস নাই, যদি একটা থাকতো প্রসেস অলরেডি আসে রেডি, আমি প্রসেস তাকে ধরে দিতাম, সে প্রসেসে ট্রেন্ড হয়ে চলে আসতো, বাট আমাদের সেক্টরে সেটা নাই আনফর্চুনেটলি। সো ফিলিং দ্য ওনারশিপ এগেইন একটা সফট কোয়ালিটিতে না, প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে দেখতে চাই আসলে হোয়াট ইজ ইন ইট ফর মি, এখানে আমার জন্য কী আছে। সে জায়গায় আপনি বলছেন যে ফিলিং দ্য ওনারশিপ, হাউ ডু ইউ কনভিন্স দ্যাম? আমি একটা এক্সাম্পল শেয়ার করি। আমার কোম্পানিতে আমাদের ম্যানেজমেন্ট টিম 5 জন, যারা হচ্ছে মেনলি আমার বিজনেসের অপারেশনস, ক্লায়েন্টস ডিলিং এগুলো হচ্ছে দেখে, বাকি হচ্ছে সব টেক টিম। তো আমার মেইন ওনারশিপটা ফিল করানো দরকার এই ম্যানেজমেন্ট টিমকে, কারণ তারা যদি আমার কোম্পানিকে তাদের কোম্পানি মনে না করে, আমার বিজনেস রানই হবে না। অ্যান্ড টেক টিম দে আসলে তাদেরকে ওনারশিপ ফিল করানোর জন্য তাদেরকে চ্যালেঞ্জেস দিতে হবে, বিকজ দে লাইক চ্যালেঞ্জেস, দে লাইক বিল্ডিং, সো দ্যাট দে ফিল যে দিস প্রজেক্ট ইজ মাই ওন, যদিও অন্য কারো চলে যাবে, বাট ইট ইজ মাই ক্রিয়েশন। ম্যানেজমেন্ট টিমকে হচ্ছে ওনারশিপ ফিল করানোটা সবথেকে চ্যালেঞ্জিং, বিকজ দে উইল রান দ্য বিজনেস। আমার একটা এক্সাম্পল হচ্ছে যে আমাদের টিমে একজন ছিল, যে হচ্ছে ছিল এখনও আছে, সে স্টুডেন্ট, তার এর আগের কোনো প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই। তো তাকে আমি একদম ফ্রম জিরো, স্টার্টিং ফ্রম কমিউনিকেশন টিল বিজনেস হ্যান্ডলিং সব কিছু হচ্ছে ধরে ধরে শিখিয়েছি। এই শিখার জার্নিতে একটা সময় ছিল যে আমি দেশের বাড়ি গিয়েছিলাম, তখন আই ডিসাইডেড যে আচ্ছা আমাদের 2টা রানিং প্রজেক্ট ছিল, আমি 2টা রানিং প্রজেক্ট ওর হাতে দিয়ে দেবো। টিল দেন কোনো প্রজেক্ট সে হ্যান্ডেল করে নাই, সে শুধুমাত্র হচ্ছে ডকুমেন্টেশনস, আমাদের টিম ম্যানেজমেন্ট, এগুলোই সে দেখতেছিল। বাট আই ওয়ান্টেড হিম টু ফিল দ্যাট দিস ইজ হিজ বিজনেস। হ্যাঁ, সো তখন যখন তার উপর ছেড়ে দেই, অ্যান্ড হচ্ছে আই সেড আমি দেশের বাইরে, ইউ ক্যানট কন্ট্যাক্ট মি, সামহাউ হি ম্যানেজড। আমাদের মানুষের একটা ভালো ক্যাপাসিটি আছে, যে আমরা যখন হচ্ছে দেয়ালে ফিট থেকে যায়, আমরা ভালো মতো অ্যাডাপ্ট করে নিতে পারি। তো ইট ওয়ার্কড। আমি যখন আসি, ভালো মতো সাকসেসফুলি প্রজেক্টগুলো ডেলিভার হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ টার্নিং পয়েন্ট ফর হিম। আফটার দ্যাট আমাকে না তাকে আর ট্রেন করা লাগে না, সামহাউ সে নিজে থেকেই শিখতেছে, সে নিজে থেকেই করতেছে, সে নিজে থেকেই বিভিন্ন রকম প্রসেস বিল্ডিং ট্রাই করতেছে, অ্যান্ড হি ইজ টেকিং এ হিউজ বার্ডেন আউট অফ মি, অ্যান্ড আমি এখন তার উপর মানে বিজনেসের অনেক কিছু ছেড়ে দিতে পারি। সো এই যে এখন ছেড়ে দিতে পারতেছি, উইদিন, অনেকে কিন্তু 10 বছরও এরকম মানুষ পায় না। আমি এখন আপনাকে আপনি এখন এক্সাম্পল পাবেন যাদের কোম্পানি 10-15 বছর হয়ে গেছে, দ্য ওনার হিমসেলফ হ্যাজ টু টেক কেয়ার অফ এভরিথিং, বিকজ সে ফিল করে এমন কেউ নাই যে হচ্ছে টেক কেয়ার করতে পারে। বাট আমার আলহামদুলিল্লাহ আছে, কারণ হচ্ছে যে তারা ওই ধাক্কাটা খেয়েছে, অ্যান্ড দে ডিসাইডেড যে দে নিড টু ডু ইট, অ্যান্ড আলহামদুলিল্লাহ। আচ্ছা, এত কষ্ট করছেন, মানুষকে ট্রেন করছেন, মানুষকে ওনারশিপটাকে ফিল করানোর চেষ্টা করছেন, এবং হেল্পিং মেন্টালিটি আপনি সেটা দিয়ে কাজ করছেন, সো দ্যাট টুগেদার ইউ ক্যান গ্রো। হোয়াট ইজ ইউর ভিশন? কেন আপনি এই ইন্ডাস্ট্রিতে আসলেন? ওয়াই নট আদার ইন্ডাস্ট্রিজ? আপনি কোথায় দেখতে চান আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে এই ইন্ডাস্ট্রি, এবং একই সাথে আপনাকেও? আমার এক কথা যদি ভিশন বলি, বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রির ব্র্যান্ডিং আমি করতে চাই। আমি যখন হচ্ছে ইউকেতে যাই, আমাকে এমন কোয়েশ্চেন করা হয়েছে যে ডু ইউ হ্যাভ ইন্টারনেট ইন ইউর কান্ট্রি, ওয়ার ইজ ইট ইনসাইড ইন্ডিয়া? এই কোয়েশ্চেন্স আই ফেসড। এখন মানুষ কিন্তু বলে, হ্যাঁ, আমি ইভেন কি এখন পর্যন্ত যখন হচ্ছে আপনার বিজনেস মিটিংসগুলো করি অন্যান্য দেশের মানুষদের সাথে, দে গেট, তার অবাক হয়ে যায় আসলে যে বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, বাংলাদেশে টেকনোলজি বিল্ড হয়,
লাইক দিস ইজ এ কোয়েশ্চেন দে হ্যাভ, দিস ইজ দ্য ব্র্যান্ডিং দে হ্যাভ ইন দেয়ার মাইন্ড। এই ব্র্যান্ডিংটা আমার চেঞ্জ করতে হবে। আমি একা পারবো না, আমি জানি, বাট দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু ওয়ার্ক অন। এইটার জন্য আমাদেরকে না চিন্তা করতে হবে আউট অফ দি লোকাল মার্কেট, আমাদেরকে গ্লোবালি চিন্তা করতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে হোয়াট এভার আই ডু ইট হ্যাজ টু গো গ্লোবাল। আমাদের অনেক প্রোডাক্ট কোম্পানি আছে ভালো করতেছে, বাংলাদেশে অনেক প্রোডাক্ট কোম্পানি আছে যারা গ্লোবালি খুবই মানে রেকগনাইজড হয়ে গেছে অলরেডি। এই কোম্পানিদেরকে অ্যাজ এ টেক ইন্ডাস্ট্রি আমাদেরকে নিজেদেরকে প্রমোট করতে হবে যে উই আর গুড। এটা তখনই পসিবল যখন তারা যখন কনস্ট্যান্টলি দেখতেছে আমাদের এক্সাম্পলস, দিস সফটওয়্যার ইজ ফ্রম বাংলাদেশ, দিস সফটওয়্যার ইজ ফ্রম বাংলাদেশ, দিস অটোমেশন হ্যাজ বিন মেড বাই এ কোম্পানি ফ্রম বাংলাদেশ। সো এটা তাদেরকে কনস্ট্যান্টলি দেখাইতে হবে। সো আমার ভিশনটা হচ্ছে যে তাদের মধ্যে এরকম একটা ব্র্যান্ডিং, একটা ইমেজ ক্রিয়েট করা যে বাংলাদেশ ইজ প্রিটি গুড ইন বিল্ডিং টেকনোলজি। সো হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস সেখানে যেতে গেলে? আমি যদি চিন্তা করি যে আপনার ভিশন হলো 100 তলা বিল্ডিং, 100 তলা, হ্যাঁ, হোয়ার আর ইউ নাও? আমি আসলে একতলাতে উঠতে পারি না। আচ্ছা, 5 দেশে কাজ করেছি, যতগুলা কোম্পানিতে কাজ করেছি অ্যাটলিস্ট দে নাও নো যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি হোয়ার গুড টেকনিক্যাল পিপল আর হিয়ার who can take care of their business and the technical parts, at least they know. যেইভাবে আগাতে হবে আসলে এই যে এক্সপানশন, দ্যাট ইজ আ স্টেপ আই টুক, যে ইউএসএ থেকে হচ্ছে আমরা চাচ্ছি যে ব্র্যান্ডিংটা যেন হয় বাংলাদেশের, যে উই ক্যান ডু। আর ওখানে টিম ফরমেশন করে ওখানকার কোম্পানিতে, ইউএসএ ইজ এ ফার্স্ট স্টেপ দ্যাট আই টুক। অ্যান্ড ইচ্ছা আছে যে আস্তে আস্তে অন্য দেশে যেন হচ্ছে ব্রাঞ্চ ওপেন করার থেকেও বেশি যেটা দরকার অন্যান্য দেশে, যেহেতু আমার হাইব্রিড কোম্পানি, সো ইট ইজ আমার জন্য ইজিয়ার টু এক্সপান্ড, টু অনবোর্ড পিপল অ্যান্ড টু স্টার্ট ওয়ার্কিং। সো যত ফাস্ট এই এক্সপানশনগুলো করা যায়, বিভিন্ন দেশে যাওয়া যায় অ্যান্ড হচ্ছে ওই দেশের লোকাল মার্কেটে কাজ করা যায়। হোয়াট আর দ্য আদার চ্যালেঞ্জেস? আপনি যেখানে যেতে চান, যেটা বলছেন যে বিজনেস গ্রোথ, একটা ভিশন, একটা জায়গায় দেখতে চান বাংলাদেশকে, আপনি বারবার বলছিলেন যে বাংলাদেশ ব্র্যান্ডিং। সো কারেন্টলি হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ যে আপনারা সবাই ফেস করছেন অ্যাজ এ কমিউনিটি, এবং সেখানে আসলে কি করা যেতে পারে? আমি যদি বলি যে ইন্টারনাল স্টেক হোল্ডার আছে না, যেমন এখানে আপনারা আছেন, পলিসি মেকার আছে, অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররাও আছে। লেটস টক অ্যাবাউট যে আসলে কে কীভাবে কোন কাজটা করতে পারে, করলেই তো দেন আপনার ভিশন বাস্তবায়িত হবে। একই সাথে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও যারা আছে 100+ or 1000+, সবাই কিন্তু উপকৃত হবে। সো হু উড ডু হোয়াট আপনার দৃষ্টিকোণ থেকে, এবং কার কীভাবে কী করা উচিত? ফার্স্ট আমাদের দরকার ভালো পলিসি। উইথাউট পলিসি আমরা মানে এই যে আমি যে স্টেপগুলো নিব এটা সাহস করব না। আমার পলিসি আমার সাপোর্টে থাকতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে উই নিড সাপোর্ট ফ্রম পিপল হু আর অলরেডি দেয়ার। ব্র্যান্ডিং কিন্তু ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর আস, বিকজ আমাদের একটা নেগেটিভ, যদি কোনো ব্র্যান্ডিংই না থাকতো কোনো সমস্যা নেই, আস্তে আস্তে ব্র্যান্ড তৈরি করা সম্ভব। বাট যখন আপনার নেগেটিভ ব্র্যান্ডিং আছে, ওইটাকে পজিটিভে নিয়ে আসা মাইনাস থেকে প্লাসে, দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং। ওইটার জন্য ইফোর্ট বেশি দিতে হবে। সো আমাদের বাইরের দেশগুলোতে যারা অলরেডি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তাদের সাপোর্ট দরকার। যদি পলিসি নিয়ে বলি, যে আমাদের এই মনে করেন যে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি এর জার্নি কিন্তু খুবই কম, একদম নিউ, 15 থেকে 20 বছর আমাদের টেক ইন্ডাস্ট্রির জার্নি। তো আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট আমাদেরকে পলিসি সাপোর্ট দিয়েছে, ট্যাক্স এক্সেমশনের, আমাদেরকে বিভিন্ন রকম মানে টেক এই স্মার্ট বাংলাদেশের যে ভিশনটা গভর্নমেন্টের, এটার জন্য কিন্তু আমাদের টেক ইন্ডাস্ট্রিকে অনেক সাপোর্ট দেওয়া হয়েছে টিল নাও। বাট এই যে এখন একটা কথা চলতেছে যে ট্যাক্স এক্সেমশন উঠে দেওয়া হবে, দেন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে ভ্যাট দিয়ে দেওয়া হবে 15%, এই জিনিসটা একটা ব্যারিয়ার ক্রিয়েট করবে ইন দ্য ইন্ডাস্ট্রি। বিকজ আমি যদি শুরু করতাম তখন যদি এই ডিসিশনটা নেওয়া হইতো, আমি শুরু করতে পারতাম না। কজ আমি চিন্তা করবো যে শুরুতেই আমাকে এত দিতে হবে, হ্যাঁ আমি তো কম্পিটিশনেই নাই, কজ আমাকে ওই টাকাটা দেওয়ার জন্য তো আমার ওরকম পেমেন্ট নিতে হবে ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট তো ওই পেমেন্টটা করবে না, নিজের পকেট থেকে আমি কতটুকুই বা দিয়ে শুরু করতে পারবো। তো এক হচ্ছে আমাদের কাছে কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স নাই, আমরা কিন্তু কোনো লোন বা কিছু নিতে পারি না। সো টেক ইন্ডাস্ট্রিতে সব ফাউন্ডাররা কিন্তু নিজের টাকায় বা নিজের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এদের কাছ থেকে হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট তুলে দেন হচ্ছে কাজ করতেছে। আর পলিসিও যদি তখন না থাকে, তখন আসলে আমরা কোন দিকে আগাবো? আমি একটা এক্সাম্পল দিই, যে গভর্নমেন্টের সাইড থেকেও চিন্তা করতেছে যে এই ইন্ডাস্ট্রি তারা গ্রোয়িং আফটার গার্মেন্টস, এখন তো টেক ইন্ডাস্ট্রি হচ্ছে বিগ এক্সপোর্টার টু ব্রিং ডলার্স। তো চিন্তা করতেছে যে আমাদের রেভিনিউ গ্রোথের জন্য হচ্ছে দরকার। বাট আমাদের দেশের বর্তমান এক্সপোর্ট
যদি ভ্যালু বলি মাত্র 500 মিলিয়ন। আমাদের পাশেই ফিলিপিন্স, তাদের গভর্নমেন্টও কিন্তু এভাবে চিন্তা করেছিল যেভাবে এখন আমাদের গভর্নমেন্ট চিন্তা করতেছে, যে তারা চিন্তা করেছিল যে আচ্ছা টেক ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, সো আমাদের আসলে এদের ট্যাক্সেশন দরকার, অনেক এদেরকে সাপোর্ট দিয়ে তাদের হচ্ছে ট্যাক্স হলিডে ছিল। তাদের যে কোনো কোম্পানি হচ্ছে, যে কোনো টেক কোম্পানি ইন দ্য ফার্স্ট 10 years দেয়ার ওয়াজ ট্যাক্স হলিডে, তাদের কোনো ট্যাক্স দেওয়া লাগতো না, কিছু দেওয়া লাগতো না। সো এছাড়াও অনেক বেনিফিট টেক ইন্ডাস্ট্রির ছিল। তো তারা চিন্তা করলো যে অনেক ভালো করতেছে, সো আমাদের আসলে এটা চেঞ্জ করা দরকার। সো ওয়েন দে স্টার্টেড টকিং অ্যাবাউট রিমুভিং দি ট্যাক্স হলিডে, দ্য টেক ইন্ডাস্ট্রি দে স্টার্টেড টকিং অ্যান্ড তারা গভর্নমেন্টের সাথে মিলে একটা কমন গ্রাউন্ডে আসে। দে ইনিশিয়েটেড এ ল নেমড ক্রিয়েট অ্যাক্ট। ক্রিয়েট অ্যাক্ট অনুযায়ী যেটা ছিল সেটা হচ্ছে, এটা ছিল হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে আপনার দি কর্পোরেট এক্সেমশন অ্যান্ড ট্যাক্স এক্সেমশন অ্যাক্ট, এরকম একটা ফর এন্টারপ্রাইজ, এরকম একটা ল তাদের ছিল। এই লতে তারা যে জিনিসটা করেছিল যে তাদের কর্পোরেট ট্যাক্স ছিল 30%। সো দে ডিসাইডেড যে আচ্ছা ঠিক আছে আমরা ট্যাক্সটাকে 30 থেকে হচ্ছে 20% নিয়ে আসবো। তো তারা ট্যাক্স কমায় দেয়, আর তারা না বাকি যারা আছে তাদের জন্য ট্যাক্স হলিডেটা কন্টিনিউ করে ফর লাইক আপ টু 7 years, বাট দেয়ার ইজ এ ক্লজ যে ইট হ্যাজ টু বি পারফরমেন্স বেসড। সো ইফ ইউ show this and that result, this kind of research, this kind of growth, this kind of potential, there are some lots of clauses there, then you will get these facilities. এইটাতে করলে যে জিনিসটা হয় যে সবাই পাবে না, বাট যারা ট্রাই করতেছে, যারা রেজাল্ট আনতেছে, those who are showing the performance, they are getting the benefits. at least এটাতে কিন্তু দুই সাইডই উইনার হচ্ছে, যে যারা ট্রাই করছে তারা কিছু পাচ্ছে, একদম জিরোতে চলে যাচ্ছে না, আর গভর্নমেন্টের যেটা প্রয়োজন তারাও কিন্তু পাচ্ছে। সো আমরা যেটা কমন গ্রাউন্ডে আসতে পারি যে কমিটমেন্টটা দুই সাইডই থাকুক, এক সাইডে না থেকে, যে গভর্নমেন্টও কমিটমেন্ট দেখ যে না আমরা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, বিকজ ইউ আর হেল্পিং আওয়ার দি হোল জিডিপি to the growth, you are helping to bring in the dollars, so আমার expanding the industry as well, right? So আমরা তোমাকে সাপোর্ট দিচ্ছি, আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি না। সাইড বাই সাইড টেক ইন্ডাস্ট্রিটাও হচ্ছে কমিটমেন্ট দিল যে আচ্ছা আমরা শুধু চাই না, আমরা কিছু শো করব, আমরা পাবো। সো আমরা হেল্প চাই, বাট একদম কিছু শো না করে হেল্প চাবো না। এটা হচ্ছে কমন গ্রাউন্ড, যদি হচ্ছে যে না একদমই সম্ভব না। কারণ দেখেন যখন ফিলিপিন্সের জন্য ডিসিশনটা না হয়, ফিলিপিন্সের তখনকার সময় আইটি ইন্ডাস্ট্রির এক্সপোর্ট রেট ছিল $26 billion। 26 বিলিয়ন, হ্যাঁ, অ্যাট দিস মোমেন্ট এটা ছিল 2020 সালে। তো 26 বিলিয়ন। সো 2024 সালে এসে এখন হচ্ছে তাদের 36 বিলিয়ন আইটি এক্সপোর্ট। কোথায় 26 বিলিয়নে রিচ করার পরে কিন্তু গভর্নমেন্ট ডিসিশন নেয় যে না আমাদের আসলে ওদের এই হলিডেটা সরায় দেওয়াটা দরকার। এরপরেও ইন্ডাস্ট্রির সাথে কথাবার্তা বলে তারা একটা কমন গ্রাউন্ডে আসে, একদম সরাবো না, লেটস বি উইনার ইন দ্য বোথ সাইডস। এখন এসে তাদের 36, আমরা মাত্র $500 মিলিয়ন, $1 বিলিয়নও রিচ করি নাই। আমাদের যদি কিছুই না দেওয়া হয় আমরা কিভাবে গ্রো করব? আমাদের টার্গেট 5 বিলিয়ন মাত্র, মানে এই ইন্ডাস্ট্রি $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি, সেখানে আমরা মাত্র হচ্ছে 5 বিলিয়ন আমাদের টার্গেট। সেটা আমাদের হচ্ছে 2031-এর ভিতরে আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে 5 বিলিয়নের। সো এই যে টার্গেটটা আমরা রিচ আউট করতে চাই, উইথাউট সাপোর্ট ইজ ইট পসিবল? আমরা তো ওই মোটিভেশনটা পাবো না। আর যদি মনে করা হয় যে আমরা অনেক টাকা ইনকাম করতেছি, হোয়ার ইজ দ্য রেজাল্ট? আমাদের দেশে ওই রেজাল্টগুলোকে আমাদের সচক্ষে দেখতেছি না। আইটি ইন্ডাস্ট্রিতে যেরকম হচ্ছে আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেরকম দেখতেছি, এমএসি ইন্ডাস্ট্রিতে যেরকম দেখতেছি, আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে তো আমরা সেরকম দেখতেছি না। অল্প যে আমরা অনেক ভালো করতেছি, 1000 এমপ্লয়ি আছে, এরকম কোনো কোম্পানি না। মেজর কারণটা কি ভালো না করার পিছনে? আপনি যেটা বলছিলেন যে ট্যাক্স হলিডে অলরেডি কিন্তু 13+ years রানিং, তাহলে বিগত 20 বছর আপনি বলছিলেন ইন্ডাস্ট্রি শুরু হয়েছে, তাহলে আমাদের কোনো কোম্পানি কেন এই লেভেলে আসতে পারলো না, যেটা ফিলিপিনের কোনো কোম্পানি অলরেডি হান্ড্রেডস অফ কোম্পানি চলে গিয়েছে? হোয়াট কুড বি দ্য মেইন রিজন? ইজ ইট দ্য ট্যাক্স? না, দ্যাট ওয়াজ গিভেন ইন দ্য লাস্ট 13 or 15 years. দ্য থিং ইজ যে যখন দেওয়া হয়েছে আমাদের দেশে তখন টেকনোলজি মাত্র শুরু হয়েছে। ইট মোটিভেটেড যে পিপল যারা তখন তো আসলে আমরা টেকনোলজি সম্পর্কে কিছু জানতামই না তেমন, মানুষজন তখন শুরু করেছে যে জানা, স্টেপ নাও, আচ্ছা ঠিক আছে আমি টেকনোলজি ফিল্ডে কিছু করবো। এই ট্যাক্স এক্সেম্পশনটা মানুষকে মোটিভেট করছে, আচ্ছা এই ইন্ডাস্ট্রিতে ট্যাক্স এক্সেম্পশন আছে, আমি ব্যবসাটা শুরু করতে পারি। ইট স্টার্টেড দি স্টার্টিং গ্রাউন্ড, মানুষ আসুক আর অ্যাটলিস্ট।
দেন কেম দ্য লার্নিং ফেজ। এই যে মানুষজন যে গ্রো করবে, যে 1000 না ইনফোসিসের মতো হাজার হাজার লাখ লাখ এমপ্লয়েড কোম্পানি তৈরি করবে, $1 বিলিয়ন কোম্পানি তৈরি করবে, ইট টেক্স টাইম। এটা মাত্র এই 10 বছরে সম্ভব না, আমাদেরকে শিখতে হবে। আমাদের কাছে কোনো ভালো এক্সাম্পল নাই, আমরা এখন শিখতেছি, উই আর নাও টকিং। আমাদের কাছে এখন ভালো ভালো স্টার্ট আপ আসতেছে, স্টার্ট আপের সংখ্যা লাস্ট 5 ইয়ার্সে যে র্যাপিড আকারে বেড়েছে, এটা কিন্তু আগে ছিল না। মানে মানুষজন আসতেছে, অ্যান্ড উই আর ব্রিঙ্গিং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইন টু দ্য কান্ট্রি, ইট ইজ হ্যাপেনিং। সো এখন হচ্ছে প্রাইম টাইম যে উই আর বুমিং, আমরা হচ্ছে মোটিভেট করতেছি, উই আর স্টার্টিং টু ট্রেন আপ, উই আর স্টার্টিং টু লার্ন, আমাদের এত এত ইনকিউবেশন প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। এখন হচ্ছে আমরা এই লার্নিং ফেজে, যে লার্নিং থেকে অ্যাকশনে যাব। এতদিন হচ্ছে লেটস ট্রাই ইট আউট, এখন হচ্ছে না আমি ডিসাইড করছি আমি করব, আমি শিখেছি, এখন আমি অ্যাকশনে নিব। এই টাইমটাতে না আসলে ইন্ডাস্ট্রিটা বুম করে। এই টাইমে আমি যত সাপোর্ট এই ইন্ডাস্ট্রিকে দিব, তখন তত বড় হচ্ছে ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। আর এই টাইমটাতে আমার যত বড় হবে, আমার ব্র্যান্ডিংটা তত ভালো হবে। বিকজ এই যে এখন এই যে বাংলাদেশ কিন্তু যে 2024 সালের আপনার ফোর্বসের লিস্ট বের হইলো কয়েকদিন আগে, 9 জন বাংলাদেশি ফোর্বস 30 পেয়েছে। ব্র্যান্ডিং কি হয় নাই? মানুষজন কি জানছে না বাংলাদেশ থেকে হচ্ছে ফোর্বসে রিনোন, আমরা রেকগনিশন তো পাচ্ছি। সো ইট ইজ দোজ থিংস আর হেল্পিং, বাট ইট উইল টেক টাইম। তো মেন ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ অ্যান্ড ফিলিপিন যদি আপনি কম্পেয়ার করেন? তাদের এই যে ট্রিমেন্ডাস গ্রোথ, আনকম্পেয়ারেবল, হোয়ার আর দ্য মেন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরস? মেইন ফ্যাক্টর হচ্ছে আমাদের সময়, উই স্টার্টেড ভেরি লেট, মানে যদি আমরা তাদের সাথে কম্পেয়ার করতে চাই। অ্যান্ড আমরা পেসের কথা যদি বলি, তাহলে পেস নিয়ে কিন্তু আমরা আগে আছি, আমরা খুবই র্যাপিডলি গ্রো করতেছি। আমাদের দেশে অনেক ভালো ভালো ট্যালেন্টস এখন আছে, ভালো ভালো বিজনেসম্যানরা আছে, উই হ্যাভ দ্য ট্যালেন্টস। আমরা না শো করতে পারতেছি না, আমরা ঠিকমতো মার্কেট করতে পারতেছি না। আমার কাছে খুবই ভালো প্রোডাক্ট আছে, আমি যদি মানুষকে না দেখাতে পারি, মানুষজন নিবে না। ভেরি নর্মাল বেসিক থিং অ্যাবাউট বিজনেস। সো আমরা এই শো করাতে আমাদের একটা উইকনেস আছে, যেটা আমরা কোপ আপ করে নিয়ে আসতে হবে খুবই ফাস্ট। আমাদের এই ফাইন্যান্সিয়াল সাইড থেকে আমাদের হেল্প দরকার, যে জিনিসটা আমরা পাই না। আমাদের দেশে অ্যাক্সেস টু ফাইন্যান্সটা আমাদের এই টেক ইন্ডাস্ট্রির জন্য ইজি করা দরকার। আমাদের দেশে ইনভেস্টমেন্ট আনার জন্য এই যে ফাইন্যান্সিয়াল যে ইন্ডাস্ট্রিটা আছে, তাদের সাপোর্ট আসলে, কারণ টেকনোলজি কিন্তু পুরোটাই একটা মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে? সো এই ইন্ডাস্ট্রিতে যদি ফাইন্যান্সটা আমার ডিজিটালাইজ না হয়, যেটা আসলে আমাদের ভিশন আছে, যে আমাদের হচ্ছে একদম ক্যাশলেস বাংলাদেশ আমরা তৈরি করব, এই ভিশনটা সরকার অলরেডি নিয়েছে। সো এই জায়গাটাতে খুবই র্যাপিডলি কাজ করতে হবে। অ্যান্ড যদি আমরা একসাথে মিলে এটা করতে পারি, যে না আমরা ইন্ডাস্ট্রি থেকে উঠতে চাই, যদি আমরা সবাই এটা চাই আসলে, যে আমরা এই ইন্ডাস্ট্রিকে গ্রো করতে দিতে চাই, অ্যান্ড আমরা মানুষকে দেখাবো যে ইয়েস উই ক্যান ডু ইট, ইট উইল হ্যাপেন। বাট ইট উইল টেক সাম টাইম, আমাদেরকে ওই পেশেন্সটা দিতে হবে। ওই যে বললাম যে রেজাল্টের আশায় বসে থাকলে হবে না, উই হ্যাভ টু কিপ ট্রেনিং, উই হ্যাভ টু কিপ গিভিং দি এফোর্ট, রেজাল্ট উইল কাম। কত বছর সময় লাগতে পারে টু কাম হোয়ার ফিলিপিন ইজ রাইট নাও? সত্যি কথা বলতে আই ক্যানট গিভ এ টাইম লাইন, কারণ অ্যাপ্রক্সিমেটলি আমরা যেভাবে আগাচ্ছি, দ্য মার্কেট গ্রোথ অ্যান্ড দ্য পোটেনশিয়ালিটি, দ্য পিপুল আর কামিং, ইনভেস্টিং, আই এম হোপফুল যে আমরা যে স্মার্ট বাংলাদেশের ভিশন নিয়ে আগাচ্ছি বাই 2041, সেই ভিশনটা আমরা অ্যাচিভ করতে পারব। এই জায়গাতে আমি হোপফুল। যদি ওই ভিশনটা আমরা অ্যাচিভ করতে পারি, আমাদের দেশের ওই ভিশনের সাথে কিন্তু অনেক কিছু ইনক্লুডেড। এই যে ফাইন্যান্সের কথা বলতেছি, এই যে পলিসির কথা বলতেছি, টেক ইন্ডাস্ট্রি গ্রোয়ের কথা বলতেছি, এই সব কিছু এই ভিশনের মধ্যে ইনভলভড। আমাদের এখন এত পরিমাণ বেসিসে আপনার আগে সফটওয়্যার কোম্পানি 1000ও ছিল না, এখন 2500+ মেম্বার্স, এতগুলো বিজনেস কিন্তু আছে এখন। এগুলো সব হচ্ছে রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড আরও কত এত স্টার্ট আপ, যারা হচ্ছে মার্কো পোলোর মতো আমাদের দেশে ভালো ভালো প্রোডাক্ট আছে, যারা হচ্ছে গ্লোবালি রিনোন্ড হয়ে গেছে, তাদের দেশ বিদেশে মানুষজন আমাদের প্রোডাক্ট ইউজ করতেছে। থিংস আর হ্যাপেনিং, উই আর সিইং সাম স্পার্কস। সো টু অ্যাকচুয়ালি লিট আপ দ্য লাইট, আই থিঙ্ক যে ইনশাল্লাহ বাই 2041 উই ক্যান। আসলে তাহলে বায়াররা কী চাই, যে যেখানে আমরা পিছিয়ে আছি, যে আমরা তো কম্পিটিটিভ ইন টার্মস অফ হিউম্যান রিসোর্সেস কস্ট, রাইট? ইন টার্মস অফ স্কিল আমরা মোটামুটি এখন একটা পারে আসার চেষ্টা করছি। হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স, যে বায়াররা ডিফারেন্সটা তৈরি করে, যে না, নট বাংলাদেশ, উইল গো টু ইন্ডিয়া, গো টু ফিলিপিন? মেইন জায়গাটা তারা যেটা ডিফিকাল্টি ফেস করে, নাম্বার 1 বাংলাদেশের ব্র্যান্ডিং ভালো না, নাম্বার 2 হচ্ছে কমিটমেন্ট। আমাদের দেশে আমাদের হচ্ছে কমিটমেন্ট একটা ইস্যু আছে, যেটা অন্যরা ইন্ডিয়ানরা বা বাকিরা তারা ভেরি কমিটেড, দে ডেলিভার। তো বাইরের দেশে এরকম অনেক হয়েছে যে আমরা অনেক ওভার প্রমিস করে ফেলি,
বাট আমরা আসলে ওইটা ডেলিভার করতে পারি না। এরকম কিছু কেসেসের কারণে আসলে আমাদের নেগেটিভ ব্র্যান্ডিং মানে ওটাও ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে আমাদের নেগেটিভ ব্র্যান্ডিংয়ে। সো আমাদের ট্রেনিংটা করতে হবে সো দ্যাট উই ক্যান ডেলিভার। ফার্স্ট অফ অল আমরা যেন আমাদের ট্যালেন্টটা গ্রো করতে পারি, উই শুড নেভার ওভার প্রমিস, উই শুড বি ট্রান্সপারেন্ট। ওই যে বললাম হেল্পিং মেন্টালিটি থাকলে আমার কিন্তু, কারণ আমরা ওভার প্রমিস কখন করবো যখন আমার পাওয়া লাগবে, আমি পেতে চাই, দ্যাটস ইট, নাথিং এলস। বাট আমি যখন হেল্পিং মেন্টালিটি থাকবো, উই উইল বি ট্রান্সপারেন্ট যে দিস ইজ হোয়াট আই ক্যান ডু, দিস ইজ হাউ আই ওয়ান্ট টু হেল্প, আই ক্যান হেল্প। যখন আমরা একদম ট্রান্সপারেন্ট থাকবো, এই ব্যারিয়ারটা থাকবে না, দে উইল আন্ডারস্ট্যান্ড যে হোয়াট উই ক্যান ডু। সো এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে অ্যান্ড ইফ আমাদের পিপলদেরকে আমরা ট্রেন করে কমিটমেন্টের জায়গাটাতে নিয়ে আসতে পারি, আমরা যদি তাদেরকে ডিসিপ্লিনড করে ফেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ওই ব্যারিয়ারটা ব্রেক করে ফেলতে পারবো। আপনি যেগুলো বললেন মোস্টলি কিন্তু সবই কাইন্ড অফ, আমি যদি ফ্রেম করি, সফট স্কিল, নট এ টেকনোলজিক্যাল স্কিল আর টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল আসলে আমাদের ভালো আছে। টেকনিক্যাল স্কিল আপনি কোর্স করে, আপনি টেকনোলজি নিজে প্র্যাকটিস করে কিন্তু ঘরে বসে, আমাদের কত ফ্রিল্যান্সার এখন, আমাদের কিন্তু অনেক ফ্রিল্যান্সার, আমাদের 500 মিলিয়ন প্লাস হচ্ছে শুধু ফ্রিল্যান্সারদের কাছ থেকে কিন্তু আসতেছে আমাদের এক্সপোর্ট। তো এরা কিন্তু সবাই বাসায় থেকেই কাজ করতেছে, নিজে শিখছে, কেউ ওদেরকে ধরা শেখা দেয়নি। টেকনোলজি ইটসেলফ ইজ নাথিং, সত্যি কথা বলতে। শিখা এখন শিখা খুবই ইজি, এত রিসোর্স, এত প্ল্যাটফর্মস আছে। কিন্তু মেন যে ফ্যাক্টর আপনি যেটা বললেন যে ডিসিপ্লিন অ্যান্ড অলসো কমিটমেন্ট, মানে অর্থাৎ কমিটমেন্ট আমি যেন রাখতে পারি, অর্থাৎ আমি কারোর সাথে ট্রাস্ট বিল্ড করতে হলে তাকে আমাকে আসলে কমিটমেন্টের আগেই ডেলিভার করতে হবে, not after the commitment. So that is discipline and also commitment, at the same time integrity, তাই না, basic moral integrity. What else? আসলে true sense of gap. কারণ আমি কেন কথাটাকে বলছি, আমি যদি না জানতে পারি যে where is the problem in my body, how do I treat, so diagnosis is the first. এখন আপনি যদি বেসিসের মেম্বার, if you kindly share with the light যে এই যে আসপেক্টগুলো সামনে আসছে আমাদের বায়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, সেখান থেকে বেসিস কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে টু ট্রেন দেয়ার মেম্বার্স অ্যাকচুয়ালি বিয়ন্ড টেকনিক্যাল, যে অ্যাকচুয়ালি বি ডিসিপ্লিন, কিপ ইউর কমিটমেন্ট, ডেলিভার অন টাইম অর ডেলিভার ফাস্ট ট্র্যাক অর ক্রিয়েট দ্য র্যাপো, ক্রিয়েট দ্য পজিটিভিটি। আপনারা কী করছেন এই জায়গাটাকে? বেসিসের যদি শুধুমাত্র আমি বলি বেসিস কী করছে, বেসিসের ট্রেনিংয়ের জন্য আপনার হচ্ছে একটা উইং আছে বিআইটিএম। তো এটা নিয়ে অলরেডি ইন্ডাস্ট্রিতে অনেক কথা হচ্ছে যে বেসিস থেকে আসলে আমাদের যারা মেম্বার আছি তারা অতটা হেল্প, মানে চোখে পড়ার মতো হেল্প আমরা পাই নাই। ওটা কি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নাকি এই রিলেটেড বিষয়গুলো? স্কিল সেট। ওকে, সো টেকনিক্যাল ট্রেনিংই বলতে পারেন মূলত। সো আমরা দেখা যাচ্ছে আমি নিজে যখন হায়ার করতেছি, আমি কিন্তু বিআইটিএম থেকে ককেন পর্যন্ত হায়ার করি নাই। আমার সব হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটস। লিঙ্কডইন ইজ আ হিউজ মানে লিঙ্কডইন আমার জন্য একটা সত্যি কথা বলতে ব্লেসিং। সো ওখান থেকে আমি মোস্টলি হায়ার করেছি, অ্যান্ড দেয়ার আর লটস অফ গ্রুপস ফ্রম হোয়ার আই ক্যান হায়ার, অ্যান্ড দেয়ার আর সাম এজেন্সিজ যারা হচ্ছে আপনার স্কিল হায়ারিং করতে হেল্প করে। সো সত্যি কথা বলতে চোখে দেখার মতো আমি দৃষ্টান্ত ওইভাবে দেখি নাই, দ্যাটস ট্রু। বাট এবার রিসেন্ট আমি হচ্ছে এই ফার্স্ট হচ্ছে বেসিসের আপনার ইলেকশন পেয়েছি, পিপল হু কেম। আই এম হোপফুল যে আসলে এবারকার যে লিডারশিপ, যে তারা একসাথে মিলে যদি কাজ করে কোনো রকম পোলারাইজেশন ছাড়া, যে না আমাদের ইন্ডাস্ট্রি এখন যেই মোমেন্টামে আছে এই মোমেন্টামে আমাকে এটাকে আগাতে দিতে হবে, তারা যদি এই মেন্টালিটিতে থাকে তাহলে থিংস মাইট চেঞ্জ। আর সফট স্কিলের কথা এখানে আমি একটা জিনিস অ্যাড করব, যে আমাদের গ্রোথের জন্য আসলে সফট স্কিলগুলো দরকার, এই যে কমিটমেন্ট, এই যে ডিসিপ্লিন অ্যান্ড এভরিথিং, এই সব জিনিস আসলে আসে কোথা থেকে? এনভায়রনমেন্ট, আমাদেরকে রাইট কালচার, উই হ্যাভ টু ক্রিয়েট এ কালচার। এই যে আমরা বলতেছি যে বর্তমানে টেক ইন্ডাস্ট্রিতে সব থেকে ভালো করতেছে যে কোম্পানি, মাইক্রোসফট। এআই নিয়ে এত কথা হচ্ছে, সব থেকে ভালো করতেছে মাইক্রোসফট। সত্যনান্দেলা যখন হচ্ছে কোম্পানিতে ঢুকে, দ্য ফার্স্ট থিং হি ডিড, হি চেঞ্জ দি কালচার উইদিন দ্য কোম্পানি। এর আগের কালচারটাকে সে সবাই একই কথাই বলতেছে যে ওয়েন হি কেম হি জাস্ট চেঞ্জ দ্য কালচার। সে ইনোভেশনকে প্রমোট করছে, আইডিয়াসকে প্রমোট করছে তার কালচারের ভিতরে। দ্যাট মেড দি হিউজ ডিফারেন্স উইদিন দি, কারণ এর আগে মাইক্রোসফট আসলে সবাই ভুলে গেছিল যে মাইক্রোসফট কি, বাট ওয়েন হি কেম হি মেড দোজ চেঞ্জেস, ইট হ্যাপেন। সো আমাদের যেটা করা উচিত আসলে কালচার বিল্ডিং শিখতে হবে, এটা অ্যাজ এ এন্টারপ্রেনার আমাকে শিখতে হবে। হ্যাঁ, আমি যখন নিজে জানবো, আমার যখন লিডারশিপ স্কিলস থাকবে যে কীভাবে হাউ টু কিপ মাই টিম ডিসিপ্লিন, হাউ টু প্রমোট দ্যাট কালচার উইদিন দি টিম মেম্বার্স, তখনই কিন্তু আমি করতে পারবো। এটার জন্য আমি বলবো সেটা হচ্ছে যে
আমাদেরকে বাইরের দেশগুলোতে ভালো সাকসেসফুল কোম্পানির ইন্টারনালি কী হচ্ছে এটা জানতে হবে। সেটা জানার একটা ভালো রিসোর্স হচ্ছে আমাদের দেশের যারা এনআরবিস তারা। আমাদের তাদের সাথে তাদের হেল্প আমাদের লাগবে, তাদের কাছে আমাদের রিচ আউট করতে হবে, তাদেরকে আগে আসতে হবে যে হ্যাঁ আমাদের কোম্পানিতে দিস ইজ হাউ উই অপারেট, দিস ইজ হাউ উই ম্যানেজ। বিকজ কীভাবে আমি কালচার চেঞ্জ করবো আই ডোন্ট নো, আমাকে কেউ শিখাইতে পারে না। আমি এখন যে কোনো কোম্পানির কাছে যাবো, বলবো যে আমাকে শিখান যে আমি কীভাবে এগুলো আমার কোম্পানিতে এস্টাবলিশ করবো। দেয়ার ইজ নো অ্যান্সার, বিকজ এটা একটা প্রসেস, এটা একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা না খুবই ছোটো ছোটো জিনিসপাতি থেকে হয়, ছোটো ছোটো মোটিভেশন, ছোটো ছোটো রিওয়ার্ডস, ছোটো ছোটো ফ্রেমিংস, এগুলোর উপর দিয়েই হয়। তো আমি যেহেতু হচ্ছে আমার জার্নি ক্যারিয়ার শুরু হয়েছিল একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, একটা জার্মান কোম্পানিতে, এরপরও আমি হচ্ছে একটা ইউএস স্টার্ট আপের সাথে অ্যাসোসিয়েটেড আছি। সো আমি দেখি যে ফরেন কোম্পানিরা তাদের ইন্টারনালি কীভাবে জিনিসগুলো ম্যানেজ করে। যখন আমি ওইটা দেখি, আমি ট্রাই করি যে ওই জিনিসগুলোকে আমি রেপ্লিকেট করতে পারি কিনা আমার মেম্বারদের জন্য। আমাদেরকে ওদেরকে এই প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। আমি ক্যারিয়ার কলেজে থাকার কারণে, এই যে ক্যারিয়ার কলেজ কিন্তু বাংলাদেশের আপনার এডুকেশন সিস্টেমের মধ্যে একটা ডিফারেন্ট উইং। তো সবাই হচ্ছে এই ক্লাস 6 থেকে 12 বাইরে পড়ালেখা করতেছে। ক্যারিয়ার কলেজেও ক্লাস 6 থেকে 12 মানে সরি 7 থেকে 12 পড়ালেখা করতেছে, ক্যারিয়ার কলেজে 7 থেকে 12 পড়ালেখা করতেছে। So why students who come out from career college they are disciplined? Because একটা এনভায়রনমেন্ট ওখানে আছে, একটা কালচার ওখানে আছে। প্রতিদিন ভোর 5টার সময় আমাকে যেতেই হবে, কিছু করার নাই। আমি 7টায় আমার ব্রেকফাস্ট থাকতেই হবে, 7:02 যাবো আমার ব্রেকফাস্ট আমি পাবো না। These are some disciplines that everyone has to maintain. ঠিক আছে, নো এক্সেপশন, কোনো এক্সেপশন থাকবে না। যখন এই ডিসিপ্লিন আমার ভিতরে চলে আসবে, যখন সবাই দেখবে যে এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় নাই, হ্যাবিটে চলে আসবে সে। যখন সে হ্যাবিটে চলে আসবে, আমরা তখন পিপল ক্যান কোপ আপ, পিপল ক্যান অ্যাডাপ্ট। এটা আমাদের ভালো একটা নেচার, উই ক্যান অ্যাডাপ্ট। আমরা বাঙালিরা যখন বিদেশে যাচ্ছে তারা কি করতেছে না, আমরা এখন গরম সহ্য করতে পারি না, মানুষ কি থাকতেছে না গরমের দেশে, মানুষ ঠান্ডা সহ্য করতে পারি না, মানুষ কি বরফের দেশে থাকতেছে না। পিপল ক্যান ডু এভরিথিং। যখন হচ্ছে তাকেও এনভায়রনমেন্ট দেওয়া হয়, সে অ্যাডাপ্ট করতে পারে। ওই কালচারগুলো নিয়ে এসে আমাদের এখানে হচ্ছে আমার টিম মেম্বারকে ওই এক্সপ্লোরেশনটা দিতে হবে। কুইক কোয়েশ্চেন, যে আউট অফ 2500 মেম্বার্স অ্যান্ড বিজনেস ওনার্স, অনেস্টলি কতজন এটাকে রিয়েলাইজ করতে পারছে? আই এম নট ক্রিটিসাইজিং, আই এম জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আমরা এখন কোথায় আছি, কোথায় যেতে চাই। যেতে হলে আপনার কথা থেকে বের হয়ে আসলো যে ডিসিপ্লিন, কমিটমেন্ট অ্যান্ড অলসো সিনসিয়ারিটি, দ্যাট ইজ দ্য মেজর এরিয়া, নট দ্য টেকনিক্যালিটিস, রাইট? তাহলে এই যে আমাদের একটা অ্যাসোসিয়েশন বা আমাদের একটা কমিউনিটি, একটা বিজনেস কমিউনিটি, কতজন মানুষ, কত পার্সেন্টেজ মানুষ এটাকে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারতেছে? আমি লাস্ট ইলেকশনে যেটা দেখেছি, মোর দেন 50% অ্যাটলিস্ট। কারণ এখনও 50% সেই রিয়েলাইজেশন করতে পারে নাই। রিয়েলাইজেশন না, আমি বলবো যে সেই আশাটা নাই যে পারবো বা দেয়ার চেঞ্জ উইল হ্যাপেন। কারণ যদি থাকতো তাহলে অবভিয়াসলি বেসিসে লাস্ট ইলেকশনে 25% এসে ভোট দিত। বিকজ লিডারশিপ আমাদের বেসিস মেম্বারই তো আমাদের আইটি ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করবে। সো যদি হচ্ছে আমি যদি চেঞ্জ চাই, আমাকে তাকে আমাদের মধ্যে চেঞ্জটা আনতে হবে। আমি কাদেরকে চাই সঠিক জায়গাতে। তো আমি যেটা দেখেছি যে 2500 ভিতরে অনেক মানুষই আসে নাই, মানে মোর দেন 50%। তার মানে এভরিবডি ইজ নট ফিলিং দ্য সেম, রাইট? নট অ্যাক্টিং দ্য সেম ওয়ে, রাইট? আই গট দ্য পয়েন্ট। লাস্টলি জানতে চাই যে এআই নিয়ে অনেক কথা বলছি, আপনি নিজেও পড়াশোনা করছেন, চারিদিকে হইচই দেখছি ট্রিমেন্ডাস আকারে। আমরা যখন কথা বলছি বাংলাদেশ থেকে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে। হোয়াট ইজ দ্য ফিউচার অফ টেকনোলজি? ফিউচার অফ টেকনোলজি ইজ ভেরি ইনোভেটিভ। যারা হচ্ছে ইনোভেশনকে একসেপ্ট করবে না, যারা হচ্ছে নতুন মানে শিখার ইচ্ছাটা পোষণ করবে না, টিমকে মোটিভেট করতে পারবে না যে না ইউ হ্যাভ টু কিপ অন লার্নিং, যারা পুশ করবে না, দে উইল ল্যাগ বিহাইন্ড ফর শিওর। এভরি 10 years, এখন অ্যাট দিস পেস, এভরি 10 years নিউ টেকনোলজিস উইল কাম, এভরিথিং ইউ নো উইল চেঞ্জ, দ্য টেকনোলজি you are using will change. So you have to know how to adapt, you have to keep on learning, you have to push your team members to keep on learning. এটা করতে হবে। আমি যেরকম আমাদের টিম মেম্বার সবাইকে ট্রাই করি, যে এআই নিয়ে কথা হচ্ছে এভরিথিং, দেয়ার আর টুলস, অ্যাটলিস্ট টুলস তো ইউজ করতে জানতে হবে। আপনি সেম কাজ আপনি যদি হচ্ছে খাতা কলমে করেন, আপনার আধা ঘন্টা সময় লাগবে, বাট ইউ নো হাউ টু মেক দ্যাট ডান ইন 2 minutes. They have to do that, they have to save those 58 minutes, ঠিক আছে? সো তাদেরকে টাইম সেভ করতে হবে, তাদেরকে এফিশিয়েন্ট হইতে হবে। সো দ্যাট আমি সবসময় বলি যে যেই কাজ তুমি অটোমেট করে ফেলতে পারবা, তোমার ব্রেইনকে ফ্রি টাইম দিতে পারবা, ডু দ্যাট। কারণ তোমার ব্রেইন যতক্ষণ ফ্রি থাকবে
তখন সে আইডিয়া নিয়ে চিন্তা করতে পারবে। যখন তুমি আইডিয়া নিয়ে চিন্তা করতে পারবা, ইনোভেশন উইল হ্যাপেন। বাট তুমি যদি আইডিয়া নিয়ে চিন্তা করতে না পারো, তুমি যদি কি জাস্ট রেগুলার প্রসেস মেনটেন করতে থাকো, কাজ করতে থাকো, দেয়াল ঠেলতে থাকো, তাহলে হবে না। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু বি ইনোভেটিভ। সো ওই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় আছি ইন কম্পেয়ার টু ফিলিপিন অর ইন ইন্ডিয়া অর আদার নেশনস যারা আমাদের কম্পিটিটর, অ্যাডপ্টিং দ্য চেঞ্জেস, ইনোভেশনস অ্যান্ড অ্যাকসেপ্টিং দ্য নিউয়ার টেকনোলজিস, আমরা কোথায় আছি কারেন্টলি? আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমরা জানি যেটা আমাদের করতে হবে। সাম পিপল আর ডুইং দ্যাট অ্যান্ড সাম পিপল আর নট। তো এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে যে এই যে আমাদের এত বড় বড় চেঞ্জেস, আমাদের কিন্তু ডিজিটালাইজেশন অনেক কিছু হয়েছে। এই যে মেটেরিয়াল দেখতেছি, ইজ এ হিউজ এক্সাম্পল। তারপরে আমাদের এখনকার যত আপনি এই যে গভর্নমেন্টের রিলেটেড যত প্রসেস দেখেন, পাসপোর্ট নিতে যান আপনি এখন ড্রাইভিং লাইসেন্স, এখন হ্যাঁ সব কিছু কিন্তু এখন অটোমেটেড হয়ে যাচ্ছে, সব কিছু এখন টেকনোলজির আন্ডারে চলে আসতেছে। দ্যাট ইজ এ গুড পয়েন্ট যে আমরা মানে অ্যাটলিস্ট গভর্নমেন্ট সাইড থেকে উই ওয়ান্ট টু অ্যাডাপ্ট। আমরা এখন আগের মতো করে যে না যে প্রসেস ওখানে পড়ে থাকবো, এই মেন্টালিটিতে নাই। আমাদের যে জিনিসটা করতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রি যে সাপোর্টটা দিতে চাচ্ছে, অন্যান্য ইন্ডাস্ট্রিকে সেই সাপোর্টটা নিতে হবে। ফর এক্সাম্পল যে বাইরে অন্যান্য যেসব ইন্ডাস্ট্রি আছে, আমাদের এফএমসি যে ইন্ডাস্ট্রি আছে, তারপরে যত আমাদের এমএনসিজ আছে, তাদেরকে না এই অ্যাডাপ্টটা করতে দিতে হবে আমাদের। কারণ আমাদের এখনও অনেক বড় বড় কর্পোরেশনস আছে যারা এখন আগের মতো করে ম্যানুয়াল প্রসেস চলতেছে, তারা অটোমেটেড না। যদি অটোমেটেড না থাকে তারা কম্পিটিশনে থাকতে পারবে না। বিকজ হ্যাঁ তারা কাজ করতে পারবে, বাট ইট উইল টেক মোর টাইম, যে ওই টাইমে আরেকজন আগে যাচ্ছে। ঠিক আছে, সো তাদেরকে আমাদের এই লোকাল কোম্পানিদেরকে আসতে দিতে হবে, তাদেরকে হেল্প করতে দিতে হবে, অ্যান্ড দে হ্যাভ টু অ্যাকসেপ্ট দি অ্যাডাপ্টেশন অ্যান্ড দে হ্যাভ টু অ্যাকসেপ্ট টেকনোলজি। সো যেহেতু আপনি কাজ করেন, আপনার কথা থেকে যেখান থেকে শুরু করেছিলাম, হেল্পিং স্টার্টআপস, এসএমইস অ্যান্ড বিজনেসেস অটোমেট ইউজিং টেকনোলজি, একটা বিশাল ইকোসিস্টেম যদি সংক্ষেপে উইদিন এ মিনিট বলেন, এই সামগ্রিক যে সেক্টরটা, বিশেষ করে এসএমইস, আমরা কোথায় আছি অ্যাডপ্টিং দ্য টেকনোলজিস অ্যান্ড অটোমেশন? এসএমইসের জায়গা থেকে আমি বলবো আসলে আমাদের অ্যাডপ্টেশনের ইচ্ছা আছে, বাট আমাদের সেই ক্যাপাসিটি এখনও নাই। কারণ দেখেন, আমরা সফটওয়্যার কোম্পানিরা লোকাল মার্কেটে যেই পে স্কেল আমাদেরকে মানুষজন চিন্তা করে, সেই পে স্কেল আমাদের হয় না দেখে আমরা সবসময় ট্রাই করি যে বাইরের দেশে সাপোর্ট দিব। আর যারা এসএমইস আছে তারা বাংলাদেশি কোম্পানির থেকে যে পেমেন্টে চায় সেই পেমেন্টে দেওয়া পসিবল না। হ্যাঁ, সো দেখা যাচ্ছে তারা বাইরের ফরেন কোম্পানি আর বড় বড় কোম্পানিরা বাইরের দেশ থেকে সফটওয়্যার নিয়ে আসতেছে। সো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাজ এ সফটওয়্যার কোম্পানি আমাদেরকে মেন্টালি রাখতে হবে যে না, উই হ্যাভ টু অটোমেট দি হোল ইন্ডাস্ট্রি। বিকজ সবাই যদি অটোমেট না হয়, সবাই যদি এটাকে অ্যাকসেপ্ট না করে, উই ক্যানট গ্রো। সো তাদেরকে আমাদের হেল্প করার মেন্টালি থাকতে হবে, যেটা করতেই চায় না। আমরা সফটওয়্যার কোম্পানিরাই করতে চাই না যে বাংলাদেশি কোম্পানি না আমি করবো না, বিকজ আমরা ধরেই নিই যে সে আমাকে ওই পে দিবে না, আমি তার থেকে কম রাখি, আমি বাইরের থেকে বেশি রাখি। অলরাইট, ঠিক আছে, সো এই দিকে না দুই দিকে সাপোর্টটা আমার দরকার। থ্যাংক ইউ সো মাচ for sharing your thoughts and honest conversation. I appreciate your time. Thank you so much, Bhaiya. Really honored that you gave me this chance to share my story. I hope যে আমি এমন কিছু শেয়ার করতে পেরেছি যেটা কারো কাজে লাগবে, Definitely, কাউকে ইন্সপায়ার করবে। আই এম রিয়েলি হোপফুল। আমি সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি, যতই বাতে থাকুক, যতই আমরা শুনতেছি এই প্রবলেম ওই প্রবলেম, বাট উই হ্যাভ টু স্টার্ট, অ্যাটলিস্ট উই হ্যাভ টু টেক দি অ্যাকশনস যেন হচ্ছে ওই ব্যারিয়ারটা আর ব্যারিয়ার না থাকে towards the smart Bangladesh. রাইট, ইনশাল্লাহ। Thank you so much.